গাজীপুরের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ.ক.ম মোজাম্মেল হকের বাসায় হামলা ভাঙচুর, মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা দিয়ে স্থানীয়দের প্রতিরোধ, মারধরে আহত অন্তত 20। আমার পুত্রের জীবন শেষ করলে যে বাবা স্টুডেন্ট বারবার ওদের উপর আরো ক্ষিপ্ত হয়ে আরো মারছে। পোলা বাইন্ডে মানে কি পরিবার যে কোবাইছে আর কি পরিবার যে ইয়া করছে এটা ভাই বলার মতো না ভাই। আওয়ামী লীগ শাসনামলে খালেদা জিয়ার কারাভোগের 7 বছর আজ। স্বৈরাচারের দেশ ও রাজনীতি ছাড়ার শর্ত প্রত্যাখ্যান করে বেছে নেন জেল জীবন। তাকে অন্তরীণ করতে পারাটাই জেলে ছিল বাংলাদেশের গণতন্ত্রকে বন্দী করা, বাংলাদেশের সার্বভৌমত্বকে বন্দী করা। তিনি বলছেন যে এই বানোয়াট মিথ্যা মামলায় শাস্তি হতেই পারে না, আর যদি করে বাড়াবাড়ি করবে, আমি মাথা নত করতে রাজি। 2 দফা সময় দিয়েও কোমলমতিদের হাতে সব বই পৌঁছে দিতে পারেনি সরকার। 15 ফেব্রুয়ারির নতুন ডেডলাইন ও পাঠ্যপুস্তক হস্তান্তর নিয়ে অনিশ্চয়তা। এখন যদি বইটা না দেয় তো এখন তো বই কেনা ছাড়া কোনো উপায় পাচ্ছি না। আবার তার উপর আবার সমস্যা হচ্ছে বই এখন পরিমার জন্য আসছে, সে পড়তেও চাচ্ছে না, বই নাই, কি করবে? যারা স্কুলে পড়তেছে ওরা এক প্রকার কোমলমতি। ওদের ভবিষ্যৎটাকে যদি ক্রিয়েট করতে হয় আমাদের, তাহলে এই সাপ্লাই চেইনটাকে অব্যাহত রাখা উচিত। উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বন্ধে বেকার কয়েক লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সিদ্ধান্তে চিন্তিত সরকার। মন্ত্রণালয় বলছে খুঁজতে হবে অর্থায়নের বিকল্প উৎস। মার্কিন বাজারে চীনের পণ্যের শুল্ক আরোপ, বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে নতুন সম্ভাবনার হাতছানি। পণ্যের বৈচিত্র্যকরণ ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর তাগিদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাত আতঙ্কে চলাচলকারীরা। প্রকাশ্যে চলছে হামলা, লুটপাট, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন। সার সংকটে বিপাকে বড় চাষিরা। সময় মতো আমদানি ও বিতরণ না হলে ব্যাহত হতে পারে উৎপাদন। ঘাটতি নেই দাবি ডিলারদের। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গাজীপুরের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের মারধরের শিকার হয়েছে ছাত্র জনতা। শুক্রবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ক সহ ছাত্র জনতার 20 থেকে 30 জনের একটি দল আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় মসজিদের মাইকে ডাকাতি হচ্ছে এমন খবর ছড়িয়ে দেয় স্থানীয়রা। পরে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে হামলাকারীদের মারধর করে। এ সময় আহত হয় অন্তত 20 জন। ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেয় সেনাবাহিনী। অবস্থা গুরুতর হয় 5 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আমাদেরকে কল দিছে একটা আননোন নাম্বার থেকে যে এখানে নাকি হামলা, ছাত্র প্রতিনিধির উপর হামলা হয়েছে, আমরা যাইতে। ওইখানে আমরা যাওয়ার পরে ভিতরে ঢোকার পরে স্টুডেন্ট পরিচয় দেওয়ার পরেও তারা হচ্ছে এলাকার প্রায় 2 থেকে 400-র মতো হবে, হ্যাঁ, আওয়ামী লীগের, ছাত্রলীগের সবাই এসে আমাদেরকে হামলা করে। ওরা বলতেছে ভাই আমরা ছাত্র, আসেন ভিতরে ঢুকছে, ওদেরকে ভিতরে ঢুকাইছে মানে পোলা বাইন্ডে মানে কি পরিবার যে কোবাইছে আর কি পরিবার যে ইয়া করছে এটা ভাই বলার মতো। মুখ বাঁধা কিছু মানে উঠতি বয়সের ছেলে পেলে বড় বড় রামদা নিয়ে তারা দৌড়ে এসে বলতেছে যে ধর এদের একটারও রাখবো না। এদিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ রফিকুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র জনতা। শুক্রবার রাতে বোরহানউদ্দিনের 2 নম্বর পৌর ওয়ার্ডের বাড়িটিতে ভাঙচুর চালানো হয়। পরে সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। মোহাম্মদ রফিকুল ইসলাম আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা 1 আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাগ্নে। হয় রাজনীতি ও দেশত্যাগ, না হলে কারাগার। আওয়ামী লীগ সরকারের এমন শর্তের বিপরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবাসকেই বেছে নিয়েছিলেন। বিদেশে চলে গেলে জেলে যেতে হতো না তাকে। কিন্তু সমঝোতায় না গিয়ে আবারও নিজের আপোষহীনতার স্বাক্ষর রেখেছেন বিএনপি চেয়ারপারসন। আওয়ামী লীগ শাসনামলে কারাবরণের 7 বছর পূর্তিতে এসব কথা জানালেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ। আইনজীবীরা বলেন, কেবল শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়েই বিনা অপরাধে কারাগারে যেতে হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট মামলা গতি পায় 2014 সাল থেকে, যখন ক্ষমতায় পতিত আওয়ামী লীগ সরকার। 2018 সালে 8 ফেব্রুয়ারি দেয়া রায়ে খালেদা জিয়াকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেন বিশেষ জজ আদালতের বিচারক আক্তারুজ্জামান। উচ্চ আদালতে সেই সাজা বেড়ে হয় 10 বছর। স্টেট মেকানিজমের মাধ্যমে বিরোধী দল এবং দলের প্রধান নেতৃত্বকে কলুষিত করা তো শেখ হাসিনা ওয়াজেদের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিকটেশনে একটা রায় দাঁড় করালো। আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে রায় ঘোষণার দিন উপস্থিত ছিলেন খালেদা জিয়া। 7 বছর আগের এই দিনে সাজা ঘোষণার পর দ্বিতীয়বারের মতো কারাগারে যেতে হয় বিএনপি চেয়ারপারসনকে। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের সেই নির্জন কারাগারের একমাত্র কয়েদি হিসেবেই ছিলেন খালেদা জিয়া। এই যে তিনি জেনে শুনে এই যে আপোষহীন ছিলেন, এটা এরশাদের সময় শুরু হয়েছে, এই পর্যন্ত এটা প্রমাণিত। তাকে অন্তরীণ করতে পারাটাই যেটা ছিল বাংলাদেশের গণতন্ত্রকে বন্দী করা, বাংলাদেশের সার্বভৌমত্বকে বন্দী করা, তাকে রাজনৈতিকভাবে যেন নিষ্ক্রিয় করে দেওয়া যায় তার পায়তারা করা। বিএনপি নেতারা জানান 2018 সালে মামলার রায় দেওয়ার আগে সরকারের পক্ষ থেকে কিছু প্রস্তাব দেওয়া হয়। এসব শর্তে কোনো রকম আপোষ না করে কারাবরণ করেন খালেদা জিয়া। পরবর্তীতে অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবি নিয়ে পরিবারের পক্ষ থেকে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেও ছিল একই রকম শর্ত, কিন্তু কোনোভাবেই দেশ, নেতাকর্মী ও জনগণকে ছেড়ে যেতে রাজি হননি বিএনপি চেয়ারপারসন। বিভিন্ন মারফত, দেশি বিদেশি মারফত কিছু শর্ত দিয়েছিল যে এই কাজ করলে, রাজনীতি ছেড়ে দিলে, বিদেশে চলে গেলে তাইলে ওনাকে শাস্তি দেওয়া হবে না। তো শাস্তি তো দেওয়া হয়েছে মিথ্যা মামলা, বানোয়াট মামলা। তিনি বলছেন যে এই বানোয়াট মিথ্যা মামলায় শাস্তি হতেই পারে না, আর যদি করে বাড়াবাড়ি করবে, আমি মাথা নত করতে রাজি না। কোভিড মহামারীর সময় 25 মার্চ 2021-এ 3 বছরের বেশি সময় কারাগারে থাকার পর নির্বাহী আদেশে হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া। এরপর থেকে হাসপাতাল, বাসা আর বাসা থেকে হাসপাতাল যাওয়া আসার মধ্যেই কেটেছে প্রায় 4 বছর। চলতি বছরের 15 জানুয়ারি খালেদা জিয়ার সেই সাজা বাতিল হয় আপিল বিভাগের রায়ে খালাস পান তিনি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বারবার কথা দিয়েও কোমলমতিদের হাতে সব বই পৌঁছে দিতে পারছে না সরকার। 10 জানুয়ারি, 31 জানুয়ারির পর এবার 15 ফেব্রুয়ারির মধ্যে সব বই দেওয়ার নতুন ডেডলাইন দিয়েছে এনসিটিভি। যমুনা টিভির পর্যবেক্ষণ বলছে এবারও সে কথা রাখতে পারবে না মন্ত্রণালয়। এ অবস্থায় কালোবাজার থেকে বই কিনতে বাধ্য হচ্ছেন অভিভাবক, শিক্ষার্থীরা। আলামিন হক অহনের প্রতিবেদন। স্কুলে মেলেনি বিনামূল্যের বই, তাই ক্লাস 9 পড়ুয়া সন্তানের বই কিনতে নীলক্ষেতে মিজানুর রহমান। কালোবাজারে বোর্ড বইয়ের এক সেটের দাম 5 থেকে 12,000 টাকা পর্যন্ত হাঁকছেন দোকানিরা। একজনকে পাইছে এরকম যে বলছে অরিজিনাল বোর্ড বই দিতে পারবো, কিন্তু দাম অনেক বেশি পড়বে। তবে পাইরেটেড কপি কেনা যাচ্ছে কিছুটা কম দামে। অবশেষে 3000 টাকায় এক সেট বই কিনলেন তিনি। আজকে এই ভাইকে বলতেছে, এই ভাই আমার উপকার করতেছে, কালকে ম্যাজিস্ট্রেট আসবে, আসবে ভাইকে কি বলবো জরিমানা করবে কেন? আমি বলবো যে ওই ম্যাজিস্ট্রেটটাকে জেল দেওয়া উচিত। ও কেন আসবে অন্যকে জরিমানা করতে? পারেন নাই কেন? আগে যখনই মিডিয়ায় আসে তখনই আপনাদের টনক নড়ে, এছাড়া চুপচাপ বসে থেকে ঘুমান। এই যে নয়া বাজার সহ বিভিন্ন 2-3 জায়গায় যে কাগজ কালোবাজারে বিনামূল্যের বই বিক্রির বিষয় চেপে গেলেও পাইরেটেড কপি বিক্রিতে দোষ দেখছেন না বিক্রেতারাও। তারপর আমি এক দৃষ্টিকোণ থেকে দেখি এটা বেআইনি, অবৈধ, আবার আরেক দৃষ্টিকোণ থেকে দেখি যে যদি আমার এই যারা স্কুলে পড়তেছে ওরা এক প্রকার কোমলমতি, ওদের ভবিষ্যৎটাকে যদি ক্রিয়েট করতে হয় আমাদের, তাহলে এই সাপ্লাই চেইনটাকে অব্যাহত রাখা উচিত। এরই মধ্যে শিক্ষাবর্ষের 1 মাস পেরিয়ে গেছে, এখনো বই হাতে না পেয়ে ক্ষোভ সবার মাঝেই। এখন যদি বইটা না দেয় তো এখন তো বই কেনা ছাড়া কোনো উপায় পাচ্ছি না। আবার তার উপর আবার সমস্যা হচ্ছে বই এখন পরিমার জন্য আসছে, তো এই বইয়ের উপর নির্ভর করেও পারতেছে না। সে পড়তেও চাচ্ছে না, বই নাই কি করবে। এটা তো পুরো জাতির জন্য একটা, আমি কি বলবো, একটা ডিজাস্টার বলা যায়। এনসিটিভি বলছে 40 কোটি বইয়ের 56% শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে। সেই হিসেবে এখনও ছাপানো বাকি 17 কোটি 76 লাখ বই, যার বেশিরভাগই নবম ও দশম শ্রেণীর। 9 তারিখ থেকে 15 তারিখের মধ্যে 9-এর বই সব চলে যাবে। আর এখনও যেগুলো 9 মেশিনে উঠছে সেগুলো আমরা থামাইতে বলি নাই, চলে যাক, অসুবিধা নেই। সব বই 15 তারিখের মধ্যে। 4-5-এর কিছু বই কয়েকটা ডিস্ট্রিক্টে পৌঁছতে সমস্যা হয়েছে, আমি লেগে আছি পিছনে, 15 তারিখের মধ্যে পেয়ে যাবে।
কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে প্রতিদিন 40 থেকে 42 লাখ বই প্রস্তুত করা সম্ভব। সেই হিসাবে সব শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে আরও 1.5 মাস প্রয়োজন। মিলগুলোর দৈনিক উৎপাদন ক্ষমতা বাড়া নাই, কিন্তু চাহিদা পূরণ করার জন্য যে সময় ছিল সময়টা কমে আসছে, যে কারণে ওরা আমাদের চাহিদা মতো ওরা কাগজ দিতে পারতেছে না। এইবার যেহেতু গুণগত মানটা সরকার খুব সচেষ্ট এই ব্যাপারে, যে কারণে যে কোনো মিল উৎপাদনে আসতে পারতেছে না। এমন হযবরল অবস্থার দায় মুদ্রণকারী প্রতিষ্ঠানের উপর চাপাচ্ছে এনসিটিবি। অভিযোগের তীর বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান রব্বানী জব্বারের দিকে, যিনি সাবেক মন্ত্রী মোস্তফা জব্বারের ছোট ভাই। তারা পূর্ববর্তী সরকারের অনেক সুবিধা ভোগ করেছেন এবং তারা বিভিন্নভাবে একটা সিন্ডিকেট করে টেন্ডার ড্রপ করেছেন। এনসিটিবির ভেতরে বাইরে তাদের এক ধরনের যোগাযোগ আছে। কিছু লোক, কিছু প্রিন্টার এটার পেছনে থাকতে পারেন বলে আমাদেরকে গোয়েন্দা সূত্র থেকেও জানানো হয়েছে। বিগত সরকারের বেনিফিশিয়ারি যারা ছিলেন, যাদের কারণে বইয়ের মান খুব খারাপ হয়েছে, যারা আপনার মার্চ মাস পর্যন্ত বই দিচ্ছেন, তারা কোনো শাস্তির আওতায় পড়ে নাই। এবং খুবই দুঃখজনক, এনসিডিবির যে আপনার কয়েকদিনের যে তদন্ত হইল, আপনার ওইখানে দেখবেন প্রসঙ্গটাই আসে নাই। এ বিষয়ে কয়েকদিন যোগাযোগ করেও রব্বানী জব্বারের বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনা যাই হোক, দ্রুত বই হাতে চান শিক্ষার্থীরা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা USAID বন্ধের ঘটনায় বেকার হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। এর ফলে কেবল এনজিও খাত নয়, দেশের সামগ্রিক অর্থনীতিতেই নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এটি নিয়ে সরকারের কিছু করার নেই জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অর্থায়নের বিকল্প উৎস খুঁজতে হবে এখন। মাহফুজ মিশু রিপোর্ট। এ দফায়ও দায়িত্ব নিয়ে নানা ইস্যুতে তোলপাড় শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতেই 3 মাসের জন্য স্থগিত হয় USAIDর কার্যক্রম। তারপর এটিকে ক্রিমিনাল সংস্থা অভিহিত করেন ট্রাম্প 2.0 প্রশাসনের উপদেষ্টা ইলন মাস্ক। এর পরপরই বন্ধ করা হয় USAIDর কার্যক্রম। দেয়া হয় 7 ফেব্রুয়ারির মধ্যে সারা বিশ্বে থাকা কর্মকর্তাদের ওয়াশিংটনে ফেরার নির্দেশনা। বৃহস্পতিবার শেষ অফিস করে তাই ঢাকা ছাড়তে হয়েছে সংস্থাটির অর্ধশতাধিক মার্কিন কর্মকর্তাকে। USAID is not only not cooperative, they're completely unresponsive. They just don't consider that they work for the US. They just think they're a global entity and that their master is the globe and not the United States. গেল বছরও বাংলাদেশে 96টি প্রকল্পে $450 মিলিয়ন খরচ করেছে USAID। এর বেশিরভাগই খরচ হয়েছে প্রান্তিক মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও নারীর ক্ষমতায়নের মতো প্রকল্পে। নিজস্ব 3 শতাধিক কর্মকর্তা থাকলেও স্থানীয় এনজিও ও বিভিন্ন সংস্থার হাজার হাজার কর্মী সরাসরি যুক্ত এসব প্রকল্পে। কর্মক্ষেত্রে এখানে একটা বিশাল প্রভাব পড়বে, কারণ প্রচুর মানুষ এটার সাথে সম্পৃক্ত ছিল এবং বিভিন্ন লেভেলে। প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করি, তাদের উপর একটা বড় ইম্প্যাক্ট পড়বে। তারা পর্যাপ্ত সুবিধা থেকে বঞ্চিত হবে, স্বাস্থ্য, শিক্ষা, এই সমস্ত খাত থেকে। অনেক নারী যারা একেবারে প্রান্তিক ছিল, তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ট্রাম্প প্রশাসনের এই হঠকারী সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে শিশু স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের মতো মৌলিক ইস্যুতেও। কর্মী প্লাস এই সমস্ত যে উপকারভোগী মানুষ, এই দুই ধরনের মানুষের জীবন যাত্রার মানের কথা, জীবন যাপনের কথা এবং তাদের সামাজিক মর্যাদার কথাও বিবেচনা করে আসলে এরকম সিদ্ধান্তসমূহ, এরকম তাৎক্ষণিক সিদ্ধান্তসমূহ নেওয়াটা একটা মারাত্মক রকমের নেতিবাচক প্রভাব পড়বে বলে আমার মনে হয়। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক এই সিদ্ধান্তে চিন্তিত সরকারও। বাংলাদেশের বা অন্য কোনো দেশের সেখানে কিছুই করার নেই। আসলে আমাদেরকে সেই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে দিতে হবে। অল্টারনেট সোর্স খুঁজে বের করতে হবে, অল্টারনেট মেকানিজম বের করতে হবে যে আমাদের কার্যক্রমগুলি কিভাবে চলে। সব কার্যক্রম সাথে সাথে বন্ধ হয়ে যাবে এমন কোনো কথা নয়। ডিজিটালাইজেশন সহ আইসিটি সেক্টর, এমনকি শিশুদের ভীষণ প্রিয় সিসিমপুরেও অর্থায়ন তাদের। করোনার সময় ফাইজার ও মডার্নার যে কয়েক কোটি টিকা এসেছিল দেশে, তাও ছিল USAIDর উপহার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য প্রবেশে শুরু হয়েছে কড়াকড়ি। উচ্চ শুল্ক আরোপের পথে হাঁটছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের পণ্য যুক্তরাষ্ট্রের রপ্তানিতে দিতে হবে বাড়তি 10% শুল্ক।
কানাডা এবং মেক্সিকোর ক্ষেত্রেও বাড়তি শুল্ক আরোপের ঘোষণা আসে, তবে শেষ পর্যন্ত তা 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে। এমন টালমাটাল অবস্থায় সুযোগ কতটা কাজে লাগাতে পারবে বাংলাদেশ? বলা হচ্ছে মার্কিন মুলুকে চীনের কর্তৃত্ব কমলে বাড়বে বাংলাদেশি পণ্যের চাহিদা, কিন্তু উৎপাদনে বাড়াতে হবে সক্ষমতা। দেশের রপ্তানি বাণিজ্যে শীর্ষস্থান ধরে রেখেছে তৈরি পোশাক। পণ্যের বৈচিত্র্যকরণে আছে নানামুখী উদ্যোগ, কিন্তু বড় হয়নি ভিন্ন পণ্যের বাজার। একক দেশ হিসেবে তৈরি পোশাকের বড় বাজার যুক্তরাষ্ট্র। অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা বা জিএসপি বাতিল করার পর উচ্চ শুল্ক দিয়েও দেশটিতে অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বছরে রপ্তানি হয় $800 কোটি পোশাক। তবে যুক্তরাষ্ট্রে নতুন সরকারের ক্ষমতা নেবার পর বাণিজ্য ক্ষেত্রে শুরু হয়েছে নতুন মেরুকরণ। চীনের পণ্য রপ্তানির ক্ষেত্রে এখন দিতে হবে 10% বাড়তি শুল্ক। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে সম্ভাবনা দেখছে বাংলাদেশ। ডিউটিটা আরো বেড়ে যাবে, তখন কিন্তু চায়না থেকে বায়াররা, ইউএস বায়াররা কিন্তু চায়না থেকে আমদানিটা কমিয়ে দিবে, যেখানে চায়না বর্তমানে সেখানে প্রথম স্থানে রয়েছে রপ্তানিতে। তো ওখানে যদি কমে যায় তাহলে যে গ্যাপটা তৈরি হবে, তাহলে সেই গ্যাপটা ফিল আপ করবে কে? নাই তো কেউ। বাংলাদেশ সেখানে কিন্তু অন্যতম প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী দেশ। তবে প্রতিযোগিতা করেই ধরে রাখতে হবে অবস্থান। এক্ষেত্রে সামনে দাঁড়াবে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম সহ কয়েকটি দেশ। সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। আমাদের যতগুলি প্রতিদ্বন্দ্বী দেশ রয়েছে তাদের প্রত্যেকের চেয়ে কিন্তু আমরা একটা বড় ধরনের ডিসঅ্যাডভান্টেজ সিচুয়েশনে আমরা রয়েছি। যেমন আমাদের মানে একমাত্র বাংলাদেশ এই দেশগুলির মধ্যে লিড টাইম বেশি লাগে, কারণ আমার ডিপ সি পোর্ট নাই। শুধু চীনই নয়, কানাডা এবং মেক্সিকোর পণ্যেও 25% বাড়তি শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে অবশ্য এই সিদ্ধান্ত থেকে 1 মাসের জন্য সরে এসেছে ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে বৈশ্বিক বাণিজ্যে টালমাটাল অবস্থায় বাড়বে মূল্যস্ফীতি, কমে যেতে পারে পণ্যের চাহিদা। চীনের রপ্তানির শতকরা 80% কিন্তু হলো নন কটন, 20% হলো কটন প্রোডাক্ট। তো আমরা তো পুরোটাই প্রায় হলো আমাদের কটন। সুতরাং সেখানে চীনের সাথে আমাদের যে ওভারল্যাপ যেসব আইটেমের, কেবলমাত্র সেখানেই কিছুটা হয়তো আমরা অতিরিক্ত সুবিধা পাবো। যুক্তরাষ্ট্রের কনজিউমারদের যে চাপটা পড়বে, উচ্চ মূল্যস্ফীতি ইত্যাদির চাপ, বৈশ্বিক অর্থনীতিতে যে এটার প্রভাবটা পড়বে, সেটা কিন্তু আবার নেতিবাচক একটা প্রভাব। যুক্তরাষ্ট্র থেকে গড়ে $250 কোটি পণ্য আমদানি করে বাংলাদেশ, আর চীন থেকে বছরে গড়ে আমদানির পরিমাণ $1,500 কোটি পণ্য। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাড়ছে ডাকাত আতঙ্ক। দিনের রাতে প্রকাশ্যেই চলছে হামলা, লুটপাট। মহাসড়কের নিরাপত্তার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে চালকসহ স্থানীয়রা। জোরদার করা হয়েছে পুলিশ টহল। ডাকাতিতে জড়িতদের গ্রেপ্তারে চলছে অভিযান। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মুগরাপাড়া এলাকা। সম্প্রতি রাতের আধারে এভাবেই প্রাইভেট কারে ডাকাতির ঘটনা ঘটে। গেল 14 জানুয়ারি প্রবাসী আবু হানিফ গুলিস্তানের একটি মানি এক্সচেঞ্জ থেকে যাত্রীবাহী বাসে ফিরছিলেন কুমিল্লায়। মহাসড়কের নারায়ণগঞ্জ বন্দর থানার কেওড়ঢালা এলাকায় র্যাব পরিচয়ে চলন্ত বাস থামানো হয়। এরপর তাকে টেনে হিচড়ে নিয়ে যায় তারা। ব্যাপারটা কি ভাই? ভাই কি সমস্যাটা কি ভাই? জানতে পারি একটু? জানতে পারি না? আমি ভিডিও করতেছি, গাড়িটার নাম্বার নিচ্ছি, আপনারা আমার যাত্রী যেহেতু নিয়ে গেলেন এই জন্য নিলাম আর কি। এ ঘটনায় বন্দর থানায় মামলা করেন ভুক্তভোগী। পরে র্যাবের অভিযানে গ্রেপ্তার হয় একজন। জানা যায় তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। ওরা যে ডাকাত এটা তো আমরা জানি না। আমরা তারা ডিফেন্সের লোক, তাদের গাড়িতে র্যাফের স্টিকার আছে এবং তাদের শরীরে র্যাফের পোশাক পরা আছে। পিছিয়ে এক যাত্রীকে জিজ্ঞাসা করতেছে আপনারা কোথা থেকে আসছেন, তো উনি বললো যে আমি বিদেশ থেকে আসছি। শুধু এতটুকু কথা বলার কারণেই সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপ লাগে ফেল। আমি বললাম যে আপনাদের কার্ড দেখান, আমার অপরাধ কি? আমি বিদেশ থেকে আসছি, আমার সাথে পাসপোর্ট আছে, আমার সাথে টাকা আছে। তখন আমি বুঝতে পারলাম যে ওরা র্যাব না, ওরা ডাকাত, কারণ আমার তো র্যাবের সাথে কোনো সম্পর্কই নেই। হাইওয়ে পুলিশের তথ্য বলছে গত 5 আগস্টের পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে 14টির বেশি ডাকাতির ঘটনা ঘটেছে। মালামাল লুটের পাশাপাশি হামলার শিকার হচ্ছেন যাত্রী আর চালকরা। এতে বাড়ছে আতঙ্ক। মেঘনা ব্রিজের থেকে শুরু করে দাউদকান্দি পর্যন্ত এই জায়গাটুকুর ভিতরে আমরা বিশেষ করে নিরাপদ না। যাত্রীর মাল সামানা সহ, মোবাইল সহ, সব স্বর্ণ অলংকার সহ নিয়ে গেছে। কেউ আসে নাই আমার হেল্প করতে, কেউ আসে নাই। তখন আমি পাশে থানাত গেছি, পুলিশের কাছে গেছি, পুলিশে করতেছে, আমাদের করার কিছু নাই।
পুলিশের দাবি মহাসড়কে টহল বাড়ানো হয়েছে। এরই মধ্যে ডাকাতিতে জড়িত কয়েকজনকে আটকও করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এরকম একজন অভিযুক্ত সহ 4 জন আটক আছে, একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারদের সাথে মিটিং করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমাদের মহাসড়কের যে সমস্ত থানা আছে এই থানাগুলো তারা নিরবিচ্ছিন্নভাবে ডিউটি করবে, দিন এবং রাত তারা থাকবে। সম্প্রতি মহাসড়কে নিরাপত্তার দাবিতে কুমিল্লার ইলিয়টগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। উদ্বোধন করা হলো ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025। বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান এই আয়োজনের উদ্বোধন করেন। এবারের প্রতিপাদ্য রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি। ভোর 5টায় রাজধানীর 300 ফিটে এই ম্যারাথনের প্রথম দৌড় শুরু হয়। এখন পর্যন্ত এটি দেশের সর্ববৃহৎ ম্যারাথন আয়োজন। এবারে এতে অংশ নিয়েছেন 10,000 দৌড়বিদ। এছাড়াও 10টি দেশ থেকে বেশ কয়েকজন দৌড়বিদ প্রতিনিধিত্ব করছেন। প্রতিযোগিতাটি 5টি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হচ্ছে। অংশগ্রহণকারীরা জানান এই ধরনের আয়োজনে তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি শারীরিক সুস্থতা বৃদ্ধি করবেন। ম্যারাথন উপলক্ষে প্রগতি সরণি হতে কাঞ্চন ব্রিজ অভিমুখে 300 ফিট মহাসড়কের উত্তর দিকের 4 লেন এবং সার্ভিস সড়কটি শুক্রবার সন্ধ্যা 7টা থেকে আজ দুপুর 2টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। দেশ বিদেশ সব জায়গা থেকে আমাদের এখানে আসছে সবাই, আর উৎসবমুখর একটা পরিবেশ, অনেক ভালো লাগছে। দৌড় যে আসলে সবার জন্য প্রয়োজন, আর এই ধরনের বিষয় প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করলে আসলে সবার জন্য উপকার হয় এবং আমরা অনেক বেশি অনুপ্রেরণা পাই। রানকে জনপ্রিয় করতে হলে শুধু ঢাকাকে না, সারা বাংলাদেশে দৌড়কে ছড়িয়ে দিতে হবে। সারা বাংলাদেশ থেকে 10,000 লোক আসছে দৌড়াতে ঢাকায়, তো সেটা একটা বিশাল ব্যাপার। ইন্টারন্যাশনাল এবং বাইরে থেকে অনেক রানাররা আসছে, সো আমাদের জন্য ভীষণ আশার ব্যাপার। রাজধানী 300 ফিটে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাচ্ছি তার কাছে। রাব্বি, এই আয়োজন তো সেই ভোর থেকে শুরু হয়েছে, কেমন দেখছেন 10,000 দৌড়বিদের অংশগ্রহণে চলা ম্যারাথন? দেবাশিস, শুভ সকাল। সকালটা আজকে বাংলাদেশ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকেও কিন্তু রানাররা অংশ নিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী এই আয়োজনটি করে। ঠিক ভোর 5টায় এই রানিং কার্যক্রম শুরু হয়, ম্যারাথন দৌড়। এখানে প্রায় 10,000-এরও বেশি রানার তারা এই দৌড় অংশ নিয়েছেন এবং বিভিন্ন বয়সের। এখানে যারা অভিজ্ঞ, অনেক দিন ধরে যারা রান করেন সেই ক্যাটাগরি আছে, সেই সাথে 42 কিলোমিটার, 21 কিলোমিটার, 10 কিলোমিটার সহ বেশ কয়েকটি ক্যাটাগরি আছে এই ম্যারাথনে। সেনাবাহিনীর এই আয়োজন গত বেশ কয়েক বছর ধরেই হয়ে আসছিল। এবার 300 ফিটের একেবারে পুরো এলাকা, আমরা যদি বলি 300 ফিটের শুরু থেকে একেবারে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এই 42 কিলো এলাকা জুড়ে, সড়ক জুড়ে এই ম্যারাথন প্রতিযোগিতা হচ্ছে। 10,000-এরও বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন এবং যারা অংশ নিয়েছেন তারা খুবই আনন্দ প্রকাশ করেছেন। এই আনন্দ এই অর্থেই বেশ স্বাচ্ছন্দ্যপূর্ণ খোলামেলা পরিবেশে সকালবেলা শরীর এবং মনকে সুস্থ রাখতে এই যে রানিং প্রতিযোগিতা, এবং রানাররা দূর দূরান্ত থেকে এসেছেন এবং প্রতি বছরই এই আয়োজনে, বৃহৎ আয়োজনে অংশ নেন বলে তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন। দেবাশিস, ধন্যবাদ রাব্বি যুক্ত হবার জন্য। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 8 জন। শুক্রবার রাত 9টা থেকে 12:30 পর্যন্ত কয়েক দফায় চলে সংঘর্ষ, হাতাহাতি ও ইট পাটকেল নিক্ষেপ। পুলিশ জানায়, জবি প্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাস কমিটি দেওয়ার প্রস্তুতি চলছে। তবে শিক্ষার্থীদের একটি অংশ কোনো কমিটি না চাওয়ায় 2 দিন ধরেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কমিটির পক্ষের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা কাটাকাটি হয় কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের। পরে প্রক্টর অফিসে মীমাংসার জন্য গেলে কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উপর অপর পক্ষের উপর চড়া হয়। এরপর সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার উপজেলার কালাইয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভুক্তভোগী কিশোরী জন্মের পর থেকেই বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে বাইরে থাকায় সেই সুযোগে বাড়ির পাশে একটি নির্জন স্থানে নিয়ে ভুক্তভোগীর উপর নির্যাতন চালায়। অভিযুক্ত হাসান কাজ শেষে বাড়ি ফেরার সময় মেয়ের চিৎকার শুনে ঘটনাস্থলে যান ভুক্তভোগীর মা। তাকে দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে যায় হাসান। পরে এ বিষয়ে অভিযোগ জানাতে গেলে ভুক্তভোগীর মা ও ফুপুকে মারধর করে হাসান এবং তার পরিবার। পরে রাতে থানায় অভিযোগের ভিত্তিতে হাসানকে হেফাজতে নেয় পুলিশ। নাটোরে একটি চামড়ার আড়ত আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। রাতে শহরের বনবেল ঘড়িয়ে এলাকায় এই ঘটনা হয়। স্থানীয়রা জানায়, রাতে হঠাৎই বনবেল ঘড়িয়ায় একটি চামড়ার আড়তে আগুন ধরে যায়। নিমিষেই ছড়িয়ে পড়ে আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা আড়ত। পুড়ে ছাই হয়ে যায় আড়তে থাকা লবণ ও চামড়া। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বোরো মৌসুমের আবাদ নিয়ে দুশ্চিন্তায় সারা দেশের চাষিরা। দাবি পর্যাপ্ত সার মিলছে না, যা আছে তার দামও বেশি। যদিও ডিলারদের দাবি সংকট নেই সারের। কৃষি কর্মকর্তারা বলছেন, সময় মতো আমদানি বিতরণ না হলে প্রভাব পড়তে পারে। ডিসেম্বর থেকে মার্চ এই 4 মাস দেশে সারের চাহিদা থাকে সবচেয়ে বেশি। অথচ এই সময়ে দেখা দিয়েছে সংকট, দামও বেশ বাড়তি। এতে বোরো মৌসুম ঘিরে দুশ্চিন্তায় সারা দেশের চাষিরা। আমাদের এখন বর্তমানে কোনো সংকট নাই সারের, মানে আলুর সিজনে একটু সংকট দেখা দিয়েছিল, তা অন্যান্য সার না। আমার ডিএপিটা একটু আলুর সিজনে যখন পুর সিজন ছিল তখনই ছিল, এখন কোনো সংকট নাই বর্তমানে। যদি সার না পায় তাহলে যে পরিমাণে আলু লাগানো হয়েছে এবার মাঠে, তাহলে এই আলুগুলো কিভাবে লাগাইলো মানুষ? সারবিহীন কি লাগাইছে মাটিতে? তা তো লাগাই নাই, সার দিয়ে লাগাইছে। দাম হয়তো বা কোথাও কেউ কম বেশি করতে পারে। যদিও ডিলারদের ভাষ্য ঠিক তার উল্টো। দাবি সংকট নেই সারের। গতবারে ইউরিয়ার দাম অনেক বেশি, টিএসপির দাম বেশি। এক বস্তা টিএসপি 2100-2200 টাকায় আলুর সময় পেলাম না। বাংলাদেশ টিএসপিগুলো আলুর সময় সংকট ছিল, সার ঠিক মতো পাচ্ছিলাম না। টিউনিশিয়া সার পাচ্ছিলাম না, যেগুলো ভালো ভালো সার সেগুলো পাচ্ছিলাম না ওই সময়। যমুনার অনুসন্ধানে বেরিয়ে এলো বাস্তব চিত্র। দেখা গেল আমদানির মূল্য পরিশোধে ব্যর্থ হওয়ায় বেশ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান সার সরবরাহ করেনি বলে অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা বলছেন, আমদানি, বিতরণ ও মজুদ পরিস্থিতি নাজুক হলে তার প্রভাব পড়বে উৎপাদনে। সার সহ যে বিভিন্ন উপকরণ কৃষকের চাহিদার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত পরিমাণে সারের মজুদ আছে এবং সারের কোনো সমস্যা নাই। এবং আগামীতে আমাদের যে জানুয়ারি মাস সামনে আসছে, এখানে ফেব্রুয়ারি মাস সামনে আসছে, সেটি আমরা বরাদ্দ ডিলারদের প্রদান করা হয়েছে এবং সার উত্তোলনের জন্য টাকা জমা দেওয়া কার্যক্রম চলমান আছে এবং দ্রুত গোডাউনে সার উঠতেছে এবং কৃষকের যে চাহিদা, সেই চাহিদা আমরা মেটাতে সক্ষম হব। এ বিষয়ে জানতে কৃষি সচিব এমদাদুল্লাহ মিয়ানের সঙ্গে যোগাযোগ করা হলেও জবাব দেননি তিনি। দেশে মোট রাসায়নিক সারের 70%-এরও বেশি ব্যবহৃত হয় শুধু বোরো ও রবি মৌসুমে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। হঠাৎ সাতক্ষীরায় উত্তপ্ত হয়ে উঠেছিল বিএনপির রাজনীতি। নেতৃত্বে কোন্দলে একের পর এক নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে নেতাকর্মীরা। অবশেষে জেলা কমিটিতে পরিবর্তন এসেছে নতুন নেতৃত্বে। একদিকে হতাশা, অন্যদিকে আশার আলো দেখছেন বৃহৎ এ দলটির তৃণমূল নেতাকর্মীরা। শ্যামনগর উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি ঘোষণা করা হয় গেল 19 জানুয়ারি। সেদিনই ছড়িয়ে পড়ে উত্তেজনা। 22 জানুয়ারি 144 ধারা উপেক্ষা করে সংঘাতে জড়ায় দুপক্ষ। এর 6 দিন পর একই চিত্র কালীগঞ্জ উপজেলায়। কমিটি ঘিরে সংঘাতে জড়ায় বিএনপির দুপক্ষ। অবৈধ কমিটি, এগুলো তো মানা যায় না, মানি না আর কি। আমেরিকালাদের কমিটি দিলে আমরা কি মানতে পারবো? আমরা যারা রাজপথে ছিলাম, আবার 37টা মামলা। দুদিন পর 29 জানুয়ারি তুমুল সংঘর্ষ হয় আশাশুনি উপজেলায়। এখানেও নেতৃত্বের দ্বন্দ্ব। 144 ধারা জারি করে পরিস্থিতি শান্ত করে প্রশাসন। আওয়ামী লীগের মতিয়ার মেম্বার, সাবেক বর্তমান মেম্বার, তার সাথে ছিল জাকির, গং, এরা আমাদের পরে হঠাৎ করে কোনো কথা না বার্তা না আমাদের পরে অতর্কিতভাবে হামলা চালায়।
একের পর এক বিশৃঙ্খলার পর 2 ফেব্রুয়ারি বাতিল হয় সাতক্ষীরা জেলা বিএনপির কমিটি। ঘোষণা করা হয় 6 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি। এতে একদিকে হতাশা থাকলে অন্যদিকে আশার আলো দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা। এই যে 144 ধারা যারা জারি হয়েছে 4-5টা উপজেলায়, এটা যারা ত্যাগী নেতা তাদেরকে মূল্যায়ন করা হয়নি, হচ্ছে না। যে কমিটিতে আমরা খুব সুন্দর একটা কমিটি পাইছি। আমাদের আহ্বায়ক হচ্ছে রহমতুল্লাহ পলাশ ভাই, অনেক ভালো মনের মানুষ। দীর্ঘদিন ধরে বিএনপির 2টা গ্রুপ ছিল। আমি 13টা মামলার আসামি। এরা কোনোদিন খোঁজ খবরে নেয় না, আর এরা তো ছিল না রাজপথ। কর্মী হিসেবে এতটুকুই আশা রাখবো যে বিগত দিনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যারা রাজপথে ছিল, হামলা মামলার শিকার হয়েছে, তাদেরকে যেন যথাযথ মূল্যায়ন এই কমিটি করে। সদ্য বিদায়ী কমিটির নেতারা বলছেন কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত। অপরদিকে নতুন আহ্বায়কের যুক্তি নেতৃত্বের প্রতিযোগিতা রূপ নিয়েছে দ্বন্দ্বে। নিরসনের আশ্বাস দেন তিনি। যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তই চূড়ান্ত। এই সিদ্ধান্তের সাথে আমি একমত। এখানে যে বড় রকমের কিছু হয়েছে তা কিন্তু নয়। প্রশাসন অতিমাত্রায় উৎসাহী হয়ে কিছু কিছু জায়গায় 144 ধারা জারি করেছে। যেমন দেবাটাতে আমি বলতে পারি কোন সমস্যা হয়েছে, কেউ আহত হয়েছে, অথচ প্রশাসন 144 ধারা জারি করেছে। এক্ষেত্রে মানে আমাদের দলের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য একটা সূক্ষ্ম পরিকল্পনা থাকলো তাদের থাকলো। আমাদের যে মূল কাজটি হলো দলকে সুসংহত করা, শৃঙ্খলাবদ্ধ করা এবং ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে 4টি আসনে ধানের শীষকে জয়ী করা। এই অভিষ্ট লক্ষ্যে আমরা কাজ করব। নতুন নেতৃত্ব দলটির প্রত্যাশা পূরণে কতটা সফল হবে এখন তা দেখার অপেক্ষায় কর্মী সমর্থকরা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। বিরোধের শুরু বাড়ির উঠোনের মাত্র 1 হাত জায়গা নিয়ে। সেই থেকে একে অপরের চক্ষুশূল 2 শরিক। ধীরে ধীরে অন্যান্য সম্পত্তি নিয়েও বাড়তে থাকে দ্বন্দ্ব। এর জেরে 1 দশকে দুপক্ষের সংঘাতে প্রাণ গেছে 4 জনের। সবশেষ গেল মঙ্গলবার পাল্টাপাল্টি হামলায় মারা যায় 2 জন। ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। ডাবল মার্ডারের পর পলাতক দুপক্ষের লোকজনই। তুচ্ছ ঘটনা নিয়েও তুলকালামের জন্য পরিচিত ব্রাহ্মণবাড়িয়া। পান থেকে চুন খসলেই রণসাজে হাজির হয়ে সংঘর্ষে জড়ানো যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। তাণ্ডব চলে বাড়িঘরেও। সরাইলের বিশুতারা গ্রামে চাচা ভাতিজার বিরোধের জেরে সম্প্রতি পাল্টাপাল্টি হামলায় মারা গেছেন 2 জন। এ নিয়ে 10 বছরে দুপক্ষের সংঘাতের বলি 4 জন। অথচ দীর্ঘদিনের এই বিরোধের সূত্রপাত মাত্র 1 হাত জায়গা নিয়ে। স্থানীয়রা জানায় গ্রামের প্রয়াত উমর আলী বেশ সম্পদশালী ছিলেন। তার প্রথম স্ত্রীর ঘরের নাতি ইনসান মিয়া ও দ্বিতীয় স্ত্রীর ঘরের সন্তান আজাদ মিয়ার মধ্যে 1 দশক আগে বাড়ির উঠানে রান্নাঘর নির্মাণ নিয়ে দেখা দেয় বিরোধ। ধীরে ধীরে বাড়তে থাকে দ্বন্দ্ব। 2 শরিকের সংঘাতে আজাদ মিয়া সহ এ পর্যন্ত মারা গেছেন 4 জন। মামলা নিয়ে দুপক্ষের লোকজনই পালিয়ে বেড়াচ্ছেন বছরের পর বছর। তবু কেউ কাউকে 1 চুলো ছাড় দিতে নারাজ। আজাদ মিয়া আর ইনসান মিয়া অনেকদিন ধরেই জায়গার সম্পদ নিয়ে দ্বন্দ্ব। সকালে যখন দরজা খুলছে দোকানে, তখন আমার স্বামী হেরা পিছন দিকে কুবাই আমার স্বামী মারছে। 4-5 জনে মিল্লা সেরা আমার আব্বার আটক করছে, কইরা সেরাই নাভিন নিচে খাই বসছে। মনে করছে আমার আব্বু যাইবো জঙ্গলের মধ্যে। এলাকাবাসী বলছেন বিরোধ নিষ্পত্তির জন্য বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। চাচার ভাতিজা ধরতে গেলে তো সন্তানই, এটা তো বাপ পুত্রের বিষয়। 1 হাত জায়গা, এই নিয়েই আর কিছু না। এই পর্যন্ত মনে করেন যে 4টা মানুষ শেষ। সমাজের লোকেরা গেছে, তারা পাত্তা দিয়েছে না, মানতেছে না। তারা তো নাম মানে তাদের কারো কিছু করা থাকে না। আপনাদের গ্রামে যে এই ঘটনা ঘটতেছে আপনারা কিরম হয়, তা আসলে তো এই সময় লজ্জাবোধায়। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আসলে এটা পারিবারিক বিষয়, একেবারে ফৌজদারি যে অপরাধ হয়েছে সেটা আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। গেল মঙ্গলবারের পাল্টাপাল্টি হামলা ও 2 জন নিহতের ঘটনায় দুপক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। জাহিদ হাসান, যমুনা নিউজ।